শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে। আমাদের যে সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন। সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু? আমি বলবো যে অবশ্যই 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে। এখন আমাদের হাতে মোটামুটি একটা কনফার্মড ইনফরমেশন আছে, অন্তত প্রকাশ্যে যেগুলো আছে সবকিছু তো আসলে আর প্রকাশিত হবে না। আওয়ামী লীগ এখনো চক্রান্ত করছে, প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, 7 দিনের ভিতরেই প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। হঠাৎ কেমন তথ্য জানিয়ে কথা বলেছে জাতিসংঘ। প্রিয় দর্শক বন্ধুরা, এই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে ঘুরপাক খাচ্ছে। আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে সাথে চট করে ঢুকে যেতে পারে এই বাংলাদেশে হাসিনা, এমন তথ্য কিন্তু গণমাধ্যমে ছড়িয়ে গিয়েছে। গোলাম মাওলা রনি সাহেব হঠাৎ কেমন কথা বলেছে, আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। এই যে কথাটা বলেছে, এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাত দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে। এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। খবরটা হচ্ছে এরকম: ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয়। তার মানে হচ্ছে, বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী, সে কোথায় পদত্যাগ করছে? যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ, সুতরাং জাতিসংঘ এটা মানবে না। তাই বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে। যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরও দাবি করা হয়, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে। পোস্টগুলোতে আল জাজিরা সংবাদটি কখন প্রকাশ করা হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই। আল জাজিরার বরাত দিয়ে এই খবরটা প্রকাশ করা হচ্ছে। এইসব দাবির সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে। ব্যারিস্টার জহিরুল ইসলাম নামে পোস্টটি আজ শনিবার বিকেল 4টা পর্যন্ত 800-র বেশি শেয়ার হয়েছে। রিয়াকশন পড়েছে প্রায় 5000 এবং 1200-র মতন কমেন্ট পড়েছে। এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলো সমর্থনে। দাবিটি সত্যতার যাচাই প্রথমে আল জাজিরায় এমন সংবাদ প্রকাশ হয়েছে কিনা তার যাচাই করা হয়। সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক সময় প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং। এই লাইভ স্ট্রিমিংয়ে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশের তরুণদের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা। এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জানি না এখন এই সমস্ত পুরোটাই যে ভুয়া, এই ব্যাপারে আর কোনো নেই। আবার হয়তো আমার যেটা মনে হয় যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে। আমার ধারণা যে হয়তো এই ভুয়া খবরের উপর ভিত্তি করে বলা হবে যে পরিস্থিতি উত্তপ্ত, ডক্টর ইউনূস ছুটে গেলেন সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করেছেন এই সমস্ত বিষয়গুলি। এই সমস্তগুলি নানান গুজব ছড়াবে, এই সত্য কথাটাকে তার মতন করে ব্যবহার করে। যেমন শেখ হাসিনার ওই একটা কথা যে বলছে যে আমি এখনো কনস্টিটিউশনালি প্রাইম মিনিস্টার, আমি তো ওই পদত্যাগ করিনি, আমার এই পদত্যাগপত্র সঠিক হয়নি। তো ওইটার উপর ভিত্তি করে এখন এই সমস্ত গুজব ছড়ানো, এই সমস্ত গুজব ছড়ায় আসলে শেষ পর্যন্ত কিছু হবে না। তো তারপরেও সেনা সদর আজকে প্রধান উপদেষ্টা গেছেন, সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন, ষষ্ঠ উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন সহ অন্যরা ছিল। যাই হোক,
মেয়ে তো গেছেন, এটা ফর্মাল যে এতদিন আছেন, তার একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, সেখানে গেছেন, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ব্রিফ করা হয়েছে নানা বিষয় নিয়ে। এইগুলিকে এখন একত্রিত করা হবে, মানে এখন গুজব দিয়ে যতটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখা যায়, এটাই হচ্ছে পলিসি। দর্শক, আমেরিকার দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন। তারা যখন সফরে আসার ঘোষণা দিয়েছেন তখন থেকে আমাদের মধ্যে খুব জল্পনা কল্পনা আছে যে তারা কেন আসছেন, কি করবেন। এখন আমাদের হাতে মোটামুটি একটা কনফার্ম ইনফরমেশন আছে, অন্তত প্রকাশ্যে যেগুলো আছে সবকিছু তো আসলে আর প্রকাশিত হবে না। তো আমরা জানতে পেরেছি তারা কি বলেছেন, কি করেছেন, আমাদের দিক থেকে কি বলা হয়েছে। বলা বাহুল্য এই সফরটা আরো বেশি আমাদের আগ্রহ তৈরি করেছে এবং অনেক স্পেকুলেশন তৈরি করেছে, কারণ এই দুজনের একজন ডোনাল্ড লু, যাকে আমরা খুব ভালো মতো চিনি, দীর্ঘদিন থেকে তিনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশ প্রসঙ্গে কথা বলছেন, কাজ করছেন। সেই ডোনাল্ড লু বাংলাদেশে আসার আগে ভারত হয়ে এসেছেন। ফলে এই প্রশ্নটা আমাদের মধ্যে আছে যে তিনি বাংলাদেশে আসার আগে কেন ভারত গেলেন। আরেকজন এসছেন তার সাথে এবার, তিনি হচ্ছেন রাজস্ব অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। দুজন বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে তারা দুজন মন্ত্রীর সাথে দেখা করেছেন। তাদের একজন হচ্ছেন মন্ত্রী বলে ঠিক না, উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, অপরজন অর্থ উপদেষ্টা, এবং ডক্টর ইউনূসের সাথেও তারা বৈঠক করেছেন। তারা নিজস্ব কিছু মতামতও দিয়েছেন। প্রথমে আমি একটু বলতে চাই যে ডোনাল্ড লু ভারত হয়ে যে আসেন, ভারত উনি কেন গিয়েছিলেন এটা একটু জেনে নেওয়া দরকার। তারপর আমার মনে হয় আমরা রিলেট করতে পারবো, কারণ অলরেডি নানা রকম তথ্য আমাদের পত্রপত্রিকায় এসছে ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে ভারতে উনি কেন গেছেন সেই আলোচনা করা। আমি খোঁজ করার চেষ্টা করলাম লু ভারতে গিয়ে কার কার সাথে বসেছেন, কি কি করেছেন সেটা দেখার জন্য, কিন্তু আমি দেখলাম যে ভারতীয় পত্রপত্রিকায় মেইন স্ট্রিমে অ্যাটলিস্ট উনি যাবেন এই ধরনের নিউজ আছে, কিন্তু উনি কার কার সাথে বসেছেন, কি কি করেছেন, কার এসব নিয়ে খুব বিস্তারিত কোনো তথ্য নেই। আমাদের সামনে যে তথ্যটা আছে সেটা হলো আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট ডোনাল্ড লু এর সফর উপলক্ষে যে নোটিশটা দিয়েছে, সেখানে বলা হচ্ছে যে উনি নিউ দিল্লিতে যাচ্ছেন। এখানে ইন্ডিয়া আমেরিকার যে কোঅপারেশন আছে এর মধ্যে ডেভেলপমেন্ট, টু প্রমোট ডেভেলপমেন্ট, সিকিউরিটি, উইমেন্স ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড ইন্ডিয়া আইডিয়াস সামিট হোস্টেড বাই ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল। সো এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। আরেকটা জায়গায় উনি কাজ করতে চেষ্টা করবেন, সেটা বলা হচ্ছে 8 US India 2+2 ইন্টারসেশনাল ডায়ালগ। আমরা 2+2 একটা ডায়ালগের কথা জানি, যেটা মন্ত্রী পর্যায়ে হয়েছিল আমাদের নির্বাচনের কয়েক মাস আগে, ওটা হয়ে 2 মাস বা 3 মাস আগে, যেখানে আমেরিকার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রী ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বসছিলেন এবং ধারণা করা হয়, এবং আমাদের হাতে যথেষ্ট তথ্য এখন আছে মোটামুটি, যে এই মিটিংয়ের সময় বাংলাদেশ সম্পর্কে আমেরিকাকে ম্যানেজ করেছিল ভারত, যাতে আমেরিকা শেখ হাসিনাকে ওই রকম তীব্র চাপ দেওয়া থেকে সরে আসে। এটা একটা 2+2। এখানে ডোনাল্ড লু থাকছেন এবং তাদের ইউএস প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স ফর ইন্দো প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স জেডিয়া পি রয়্যাল, এবং ইন্ডিয়ার পক্ষে দুজন থাকবেন একই লেভেলের মানে অফিসার্স। তারা কারা এখানে আর আসেনি। তাদের বলা হচ্ছে ডায়ালগ কিছু অপরচুনিটি খুঁজে বের করবে, যাতে তাদের বাইল্যাটারাল পার্টনারশিপ, ডিফেন্স কোঅপারেশন এবং ইন্দো প্যাসিফিক এবং তার ছাড়িয়েও তাদের বাইল্যাটারাল কোঅপারেশন এবং কোলাবোরেশন যাতে বাড়ানো যায়। তার মানে এখানে ডিফেন্স এবং ইন্দো প্যাসিফিক নিয়ে তাদের কথাবার্তা আছে। তার মানেটা হচ্ছে ডোনাল্ড লু এর এই যে ইন্ডিয়া সফর, এটা নির্ধারিত সফর। কারণ খুব স্বাভাবিক, ওনার মতো মানুষ যখন বাংলাদেশে আসছেন তার আরেকটা দেশে একটা কাজ আছে, সেটা উনি একসাথে অ্যাডজাস্ট করে এসছেন। ফলে খুব বেশি স্পেকুলেশনের সুযোগ আছে, অন্তত প্রকাশ্যে আমাদের মনে হয় না যে উনি ওখানে গিয়ে, কেউ কেউ বলছেন উনি ভারতের ব্রিফ নিয়ে বাংলাদেশে আসছেন, না, রেদার অন্য কথাবার্তা বলা হচ্ছে। আমি দুটো পত্রিকার দুটো হেডলাইন পড়তে চাই। সমকালের হেডলাইন হচ্ছে ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র। 5ই আগস্ট হঠাৎ করেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলেন। তারপর সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হলো। যেই ঘটনাগুলো ঘটলো এর পরবর্তী 2 দিন ভাস্কর্য ভাঙচুর, ধানমন্ডিতে আগুন, বা পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, এদের মধ্যে অধিকাংশই যারা ক্ষমতা থাকাকালীন সময় এলাকার মানুষের উপর অথবা প্রতিপক্ষের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন, তাদেরকে স্থানীয় মানুষ মেরেই ফেললো। এই দৃশ্য দেখে বাংলাদেশে যে বাকি আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাকর্মীরা ছিল, অনেকে আত্মগোপনে চলে গেলেন, অনেকে আবার ভারতীয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেলেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। এর পরবর্তী সময়ে সারা বাংলাদেশের গণমাধ্যম বা রাজনৈতিক দলগুলো তারা আলোচনায় বসলো। হুট করে যে তারেক জিয়া দেশে আসবেন, বিএনপি সমাবেশ দিল, জামাত এবং বিএনপির মধ্যে আস্তে আস্তে ফাটল দেখা দিল, এবং কি গণ অধিকারের সামনে এলো, জামাত নিবন্ধন ফিরে পেল, নানান কর্মকাণ্ড, নানান আলোচনা। প্রতিদিনই গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মুখরিত ছিল ডক্টর ইউনূস সাহেবের নতুন উপদেষ্টা মণ্ডলীতে কে আছেন, মানে বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে একটা দল আছে বা শেখ হাসিনা যে একটা ক্যারেক্টার আছেন, এটা মোটামুটি এদেশের জনগণ ভুলেই গেছিলেন। রাজনীতিতে একটা কথা আছে, আপনি আলোচনা কিংবা সমালোচনা দুইটার কোনো একটাতেই যদি না থাকেন, তাহলে আপনার অস্তিত্বকে অস্বীকার করা হয়ে থাকে। যেমন ধরেন, একটা মানুষ যতক্ষণ জীবিত তাকে নিয়ে আলোচনা হয় বা সমালোচনা হয় ব্যক্তি, পরিবার, সমাজে। মানুষটা যখন মরে যায়, একসময় তাকে নিয়ে আলোচনায় বন্ধ হয়ে যায়, এবং কি একসময় মানুষ ভুলেই যায় এই নামে কোনো একটা মানুষ ছিল। সুতরাং রাজনীতির মাঝে আলোচনাটা খুবই জরুরি, বা সমালোচনাটা। দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের যেই আলোচনা সমালোচনা যেগুলোই ছিল, এগুলো সমালোচনায় ছিল, আলোচনা করার মতন কোনো ইস্যুই পাওয়া যাচ্ছিল না। তো
তো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ইলুশনাল জগতে বসবাস করি, কাল্পনিক জিনিস ভাবতে ভালোবাসি অথবা স্বপ্ন দেখতে ভালোবাসি। আর বিশেষ করে যখন ক্ষমতায় থাকি না, তখন আমরা যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছি, আমরা স্বপ্ন দেখি যে কোনো একদিন ক্ষমতায় যাবো, তাই না? বিএনপি দীর্ঘদিন সময় দেখেছে। এই পরিস্থিতিতে গেল 2 থেকে 3 দিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনার একটা ফোন কল ভাইরাল হয়েছে। তো নানান বিশ্লেষকরা বলছেন যে এই ফোন কলটা শেখ হাসিনা নিজেই রেকর্ড করে আওয়ামী লীগের একজন নাম পরিচয়বিহীন কুখ্যাত বা বিখ্যাত যাই হোক একজন নেতার সাথে তিনি কথা বলেছেন, আর সেই ফোন কলটা বাংলাদেশে চলে এসেছে। গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় চর্চা ছিল যে শেখ হাসিনা দেশে চট করে ঢুকে যাবেন। কেউ কেউ বলছিলেন চট করে আসলে ফাঁদ পেতে রাখছি, জেলে যাবেন, কেউ কেউ নানান সমালোচনা করেছেন। কিন্তু এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে। তিনি ঢুকে গেছেন চট করে। কোথায় ঢুকছেন? বাংলাদেশে তিনি ঢুকেন নাই। তবে এদেশের মানুষের মনোমস্তিষ্কে আবার শেখ হাসিনাকে নিয়ে সামান্য ভয় তৈরি হচ্ছে। কেউ কেউ বিষয়টাকে সিরিয়াস নিচ্ছেন, কেউ কেউ বিষয়টাকে নিয়ে ট্রল করছেন। তবে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন আত্মগোপনে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তারা নেত্রীর এই পলায়নের পর আর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না বা বিষয় নিয়ে কথা বলার সাহস পাচ্ছিলেন না। তাদের মধ্যে কিন্তু চট করেই শেখ হাসিনা ঢুকে গেছেন। মন মস্তিষ্কে নেত্রীর এই চট করে ঢুকার একটা সাহস তৈরি করছে। ইভেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু এটা বিশ্বাস করেন যে কোনো সময় সীমান্ত দিয়া চট করে শেখ হাসিনা ঢুকে গেলেও যেতে পারে। আবার প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো ধরেন 5% মানুষ কিন্তু তারা বিশ্বাস করে যে ঘটনা ঘটাইতে পারে। আর এতে করে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যেমন স্বপ্ন দেখছেন, প্রশাসনেরও যারা এই মুহূর্তে বিপাকে পড়ে গেছেন তারাও স্বপ্ন দেখছেন। কেউ স্বপ্ন দেখছেন ভালো, কেউ স্বপ্ন দেখছেন আতঙ্কের। কারণ যারা এই মুহূর্তে উপদেষ্টা সরকারের সাথে কানেক্টেড হয়েছেন তারা চিন্তা করতেছেন যে যদি সেখানে আসে শেখ হাসিনা আসেই এক একটা শিখে ঝুলা ঝুলা আয়না করে তুলা ধরেন মানে কি বলা যে বারবিকিউ করা হবে, বার্গার করা হবে, টোস্ট ফ্রাই করা হবে, এমন ভয় কিন্তু সকলের মধ্যে কাজ করছেন। আসলে শেখ হাসিনা চট করে সীমান্ত দিয়ে ঢুকবেন কিনা যদি আমাকে বি অনেস্টলি জিজ্ঞেস করেন, আমার কাছে এটা 50-50 মনে হয়। কেন মনে হয়? তিনি ডিফারেন্ট একটা ক্যারেক্টার, প্রচণ্ড রাগী, সাহসী, জেদি, ইভেন যে কোনো কঠিন সিচুয়েশনকে চাপ সহ্য করতে পারেন। তিনি যেভাবে নির্বাচনগুলো দিচ্ছেন আমেরিকার এই প্রত্যক্ষ বক্তব্যের পরেও, এটা একটা সাহস। তেনার সাহস আছে, এটা সকলেই জানেন। তিনি দুঃসাহসী। আয়রন লেডি হিসাবে তাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অভিহিত করেছে। সেক্ষেত্রে 50-50। তবে সশরীরে দেশে তিনি কবে প্রবেশ করবেন সেটা জরুরি না। মৃতপ্রায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি তাদের মস্তিষ্কে ঢুকেছেন, তাদেরকে জীবিত করেছেন, হতাশা থেকে কিছুটা আশার মধ্যে আনছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করবে, এমনকি মনোবল হারাবে না। পাশাপাশি গণমাধ্যমগুলোতেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। মানুষের মনোমস্তিষ্কে তিনি আবারও জেকে বসেছেন। তবে এইবারের জেকে বসাটা টোটালি অপরাধী হিসাবে না, এজ এ কি বলা যে আবার তিনি আসবেন, এই যে একটা আলাদা ফোর্স, এটা তিনি এই দেশের মানুষের নফসের মধ্যে ঢুকাইতে তিনি সক্ষম হয়েছেন। মানে চট করে তিনি ঢুকে গেছেন। এখন প্রকৃতপক্ষে তিনি আদৌ ঢুকবেন কিনা বা ঢুকার সুযোগ আছে কিনা, এখানে নানান ইস্যু আছে, এখন সেটা সময় বলে দিবে। তবে শেখ হাসিনার যে রাজনৈতিক কৌশল, এই কৌশল বি প্র্যাকটিক্যাল বা বি অনেস্টলি আমাদের বাংলাদেশে যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তাদের মানে শেখ হাসিনার সামনে তাদের রাজনীতি মানে আমার কাছে মনে হয় আর কি 130 বা 40 হতে পারে। এখন ভালো রাজনীতি হোক, রাজনীতি খারাপ রাজনীতি হোক, শেখ হাসিনা রাজনীতি যেভাবে খেলেন বোঝেন। আবার দেখেন ভারতীয় মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেলাম যে তিনি যেখানে আছেন গৃহবন্দী, বাড়ির পাশের সুপার শপটাতে যেতে পারেন না, তার ছেলে মেয়ের সাথেও তিনি যোগাযোগ করতে পারেন না, কথাবার্তা বলতে পারেন না, কিন্তু একের পর এক তিনার ফোন কল ভাইরাল হচ্ছে। দ্যাট মিনস তিনি কথা বলছেন, সবকিছু ঠিক আছে। তো সবকিছু মিলে একটা রহস্যময় অবস্থানে কিন্তু তিনার অবস্থান দিল্লি না গাজিয়াবাদ নাকি সীমান্তের আসলেই কোনো রাজ্যে তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন, সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। শেখ হাসিনাকে নিয়ে আলোচনা কিছুতেই থামানো যাচ্ছে না। এবং এখন বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, শিল্প কলকারখানাতে যে অচল অবস্থা, শ্রমিক বিদ্রোহ, পুলিশের এখনো পর্যন্ত যে অ্যাক্টিভিটি, এটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেনি। তার সঙ্গে সঙ্গে সারা দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি আইন শৃঙ্খলা যারা নষ্ট করছে, চাঁদাবাজ দখলদার, তাদের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্মের কারণে বারবারই শুধু পরস্পর বিরোধী কথাবার্তা হচ্ছে। এক পক্ষে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ এখনো চক্রান্ত করছে, প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করছে, সেটা আনসার বিদ্রোহের মাধ্যমে হোক কিংবা যে কোনো পেশাজীবী সংগঠনের মাধ্যমে হোক, অথবা এই যে শ্রমিক অসন্তোষ, যেখানে যা কিছু হচ্ছে সব দায় আওয়ামী লীগের উপরে চাপানোর জন্য এক শ্রেণীর মানুষ চেষ্টা করছেন। আবার এই যে দেশের যে সামগ্রিক অবস্থা, সেই সামগ্রিক অবস্থা যদি আপনি বিস্তার করতে চান, বিশ্লেষণ করতে চান, আপনি সকালবেলা কাঁচা বাজারে যাবেন, সন্ধ্যার পর নিউ মার্কেট আপনি সেখানে যদি একটু ঘুরেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দেশ কোন পর্যায়ে গিয়েছে। আমার যে অফিসটি, সেই অফিসটি পুরানা পল্টন মোড়ের কাছে 33 দক্ষিণা রোড। তো এখানে সাধারণত রাত্রি 9টা, 10টা, 11টা পর্যন্ত প্রচণ্ড ট্রাফিক জ্যাম। আমি বলতে গেলে 25 বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য করি। 25 বছর না, আরও ঠিক প্রায় 30 বছর ধরে এই এলাকাতে ব্যবসা বাণিজ্য করছি এবং এখানে এরকম অবস্থা সবসময় দেখে আসছি। ক্রমবর্ধমান হারে এই পুরানা পল্টন মোড়ের যে জ্যাম এবং কোলাহল, এটি বেড়ে চলছে।
কিন্তু 5 তারিখের পর থেকে এটি ক্রমশ হালকা খালি হতে হতে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে সন্ধ্যার পরে এখানে আপনি একা যদি বেরোতে চান আপনার ভয় লাগবে, এমনকি বিকেলেও যদি আপনি বেরোতে চান আপনার ভয় লাগবে। নিশ্চিম নীরবতা, লোকজন রাস্তাঘাটে নেই। যে মেট্রো রেলের স্টেশনটি আমার অফিসের সামনে, সেখানে 5 তারিখের আগে যেখানে দাঁড়ানো যেত না, ঠিক সেই জায়গাটিতে এখন বলতে গেলে কোনো লোকজনই নেই। তো ইট মিনস যে অর্থনীতির যে চাকা, সেই চাকাটি ঘুরছে না। তো এর ফলে কি হচ্ছে, যারা ক্ষমতায় আছেন তাদের বক্তব্য হলো যে সকল কিছুর নেপথ্যে শেখ হাসিনার অপশাসন, অপকর্ম এবং দূরে বসে তার যে তুড়ি বাজানোর যে অপচেষ্টা, সেটি এজন্য দায়ী। আর আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে রয়েছেন, যারা পালিয়ে গেছেন, তো তাদের বক্তব্য হলো যে দেশ চালানো তো এত সোজা জিনিস না, এ খুবই কঠিন বিষয়, এবং এই কাজ করার যোগ্যতা একমাত্র সেখানেই সিনারি আছে, আওয়ামী লীগের লোকজনই এটা পারে। তো তোমরা তো পারছো না, তো কাজেই আমাদেরকে লাগবে, আমরা আসছি। এবং এই যে আমরা আসছি এই কথা বলে তারা মোটামুটি যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেই যোগাযোগ মাধ্যমে প্রতি মুহূর্তেই রীতিমতো যুদ্ধ তারা শুরু করেছে। আমরা আরেকটা ভিডিও করবো, আলাদা একটা ভিডিও করব যে বিষয়টি নিয়ে। সেটা হলো, আমরা জেনেছিলাম আওয়ামী লীগ প্রায় 20,000 সাইবার যোদ্ধা তৈরি করেছেন, যাদেরকে দিয়ে মূলত প্রচার এবং প্রোপাগান্ডা চালানো হবে, বা বিএনপি এবং জামাতের যে সাইবার যোদ্ধা আছে তাদের মোকাবেলা করার জন্য 20,000 যোদ্ধাকে নিয়োগ করা হয়েছিল। অবশ্যই দৃষ্টি মনে হচ্ছে যে এই 20,000 যোদ্ধা কেউ মরে যায়নি, একজনও মরেনি, একজনও পালায়নি। এই কারণ হলো এখন যে গুজবের যে কারখানা, সেই কারখানাটি মূলত অপারেটেড বাই দ্য আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে প্রতি মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, বাংলাদেশ নিয়ে, অর্থনীতি নিয়ে, জাতিসংঘ নিয়ে, আমেরিকা নিয়ে, ডোনাল্ড লুকে নিয়ে, দিল্লিকে নিয়ে, এমন সব তথ্য এবং উপাত্ত দিয়ে ব্যানার করে, হেডলাইন করে এখানে অপপ্রচার তারা চালাচ্ছে, যার ফলে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা অনেক উজ্জীবিত হচ্ছে যার যার অবস্থানে থেকে। আর যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে তারা এই ধরনের অপপ্রচারের কবলে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ছে। এটি হলো আজকের দিনের বাস্তবতা। এখন এই বাস্তবতার মধ্যেই একটি টেলিফোনের যে কল রেকর্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেই কল রেকর্ডে তিনি হঠাৎ করে বলছেন যে তিনি চট করে দেশে ঢুকে যাবেন। সবাই বলা বলি করছে যে এটি তার একটা স্ট্যান্ডবাজি, তিনি কোনো অবস্থাতেই ঢুকতে পারবেন না বা ঢুকবেন না। কিন্তু এই কাজটি করে তিনি আলোচনায় থাকতে চাচ্ছেন, নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতে চাচ্ছেন, এবং এটি তার অনেক যে রাজনৈতিক কৌশল অতীতে আমরা দেখেছি তারই একটা ধারাবাহিক কৌশলের অপচেষ্টা। কিন্তু ঘটনা যাই হোক না কেন বা যে কারণেই হোক না কেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে টেলিফোন সংলাপটি এখন ঘুরে ফিরে এটি বারবার শুধু মানুষের কাছে আসছে, এবং মানুষ এটি নিয়ে আলোচনা করছে পক্ষে এবং বিপক্ষে। এবং এটির যে গুরুত্ব, সেই গুরুত্ব দেখে শেখ হাসিনা নিশ্চিতভাবে তিনি দিল্লিতে থাকুন বা ভারতের যেখানে থাকুক না কেন, তিনি হাসছেন যে বেকুব বাঙালি এখনো সংজ্ঞা ফিরে পেল না, বা এখনো তাদের যে নির্বুদ্ধিতা, সেই নির্বুদ্ধিতা দূর হয়নি। যেভাবে তাদেরকে 2014 সনে বেকুব বানিয়েছিলাম, যেভাবে 2018 সনে তাদেরকে অন্ধকারের মধ্যে সিল মেরে দিয়েছিলাম, যেভাবে 2024 সনে একটা ডামির মাধ্যমে পুরো দেশ জাতিকে একেবারে বেকুব বানিয়ে ফেলেছিলাম, সারা বিশ্বকে বেকুব বানিয়ে ফেলেছিলাম, সেই নির্বুদ্ধিতা এখন বাঙালির বেড়েছে। নচেত আমার একটা টেলিফোন, আমি যেখানে পুরো দেশ জাতিকে অরক্ষিত রেখে কোটি কোটি নেতাকর্মীদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে, বঙ্গভবন, গণভবন থেকে শুরু করে সকল সরকারের স্থাপনাকে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভের মুখে ফেলে দিয়ে, নিজের প্রাণটা নিয়ে আমি যেখানে নিরাপদে চলে গেলাম, সেই আমাকে নিয়ে এখনো বাঙালির যে উচ্ছ্বাস, বাঙালির যে আবেগ, এবং আমাকে নিয়ে বাঙালির যে স্বপ্ন, সেই স্বপ্নের বহর দেখে শেখ হাসিনা নিঃসন্দেহে আগামীতে আরও নতুন কৌশলে, সেটা টেলিফোনের যে সংলাপ হোক বা অন্য যে কোনো কৌশল হোক, এটি তিনি করবেন। এবং একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে তার যে টেলিফোন সংলাপ, এখানে তিনি কতগুলো বিষয় বা শব্দ ব্যবহার করেছেন, এবং চট করে তিনি ঢুকে পড়বেন, অ্যাট এনি টাইম, অল অন এ সাডেন, ইংরেজিতে যদি আমরা বলি। এটি নিঃসন্দেহে মানে যারা সীমান্তে আছেন, সেই বিজিবির যারা ব্যাটালিয়ন কমান্ডার রয়েছেন, কিংবা যারা ওখানে সেক্টর কমান্ডার রয়েছেন, সীমান্ত পাহারা দেন, তাদের ঘুম হারাম করে দিয়েছে। আল্লাহ, তারা দোয়া করছে, যায় নামাজ পড়ে, যে আল্লাহ চট করে যেন আমার এলাকা দিয়ে না ঢুকে, তাহলে আমার চাকরিটা নিয়ে টানাটানি লেগে যাবে। অথবা এয়ারপোর্টে যারা আছেন, সেই আমাদের আন্তর্জাতিক 3টে এয়ারপোর্ট রয়েছে, ঢাকা বিমানবন্দর রয়েছে, সিলেট রয়েছে, তারপর চট্টগ্রাম রয়েছে, এখানে যারা সিভিল এভিয়েশনের কর্মকর্তা রয়েছেন, তারাও রীতিমতো তটস্থ।
যে কোন সময় ভারতের একটা হেলিকপ্টার বা একটা প্লেন বা একটা প্রাইভেট জেট হুট করে এসে চটজলদি এয়ারপোর্টে নেমে যায়। ঢাকাতে নামলে এক ধরনের অবস্থা, চট্টগ্রামে নামলে এক ধরনের অবস্থা, সিলেটে নামলে এক ধরনের অবস্থা। এমনকি তিনি যদি হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়াতে এসে নামেন, গোপালগঞ্জে এসে নামেন, কি হবে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং অনেকের মধ্যে কিন্তু এটা নিয়ে নানা রকম দ্বিধা এবং সংকোচ এটি লক্ষ্য করা যাচ্ছে। তো যাই হোক, শেখ হাসিনার এই কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। ফেলে দেওয়ার মতো নয়, এই কারণ হলো আমরা যারা তাকে চিনি 1981 সন থেকে, তার মধ্যে কতগুলো বিষয় রয়েছে। সেটা হলো খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া, একেবারে দ্রুত। 1 মিনিটের মধ্যে তিনি সেই পাহাড়ের মতো বিশাল কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন এবং তিনি আছেন। ঝড়ের মতো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা। তিনি যেভাবে এরশাদের অধীন নির্বাচনে গিয়েছিলেন, আবার এরশাদের সাথে সম্পর্ক নষ্ট করে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছিলেন। একইভাবে বহুবার, বহু সময় তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আবার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন রাজনীতিতে। এবং তারই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং কোনো সিদ্ধান্ত থেকে সরে আসার ক্ষেত্রে তার কোনো পরামর্শদাতা ছিল না, একজনও ছিল না। তিনি নিজে নিজে সবকিছু করেছেন এবং তার পাশের লোকটি টের পায়নি যে শেখ হাসিনা 1 মিনিট পরে আসলে কি বলতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন, কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তার ঠোঁটের কোনো লাইসেন্স ছিল না, তার চিন্তারও কোনো সীমা পরিসীমা ছিল না। তিনি একেবারে সপ্তম আকাশ ঘুরে, সারা পৃথিবী ঘুরে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব জায়গাতেই তিনি নাক গলাতেন। তো এর ফলে তার আশেপাশে যারা লোকজন আছে তারা খুব কনফিউজড। এবং সর্বশেষ তিনি যে পালাবেন, বিশ্বাস করেন তিনি যে পালাবেন, এটা মানে কেউ কল্পনাই করতে পারেনি। তার একেবারে অতি ঘনিষ্ঠজন যারা আছেন তারাও কল্পনা করতে পারেনি। শেষ সময়টা পর্যন্ত যারা গণভবনে ছিলেন, হেলিকপ্টারে ওঠার আগ পর্যন্ত, তারা কল্পনা করতে পারেনি যে শেখ হাসিনা তাদেরকে ছেড়ে পালিয়ে যাবেন। এবং শেখ হাসিনার হেলিকপ্টার একদিকে উঠছে, অন্যদিকে গণভবনের দরজা খুলে যাচ্ছে, হাজার হাজার লোক সেখানে ঢুকছে। এসএসএফ এর যারা সদস্য তারা কাপড় চোপড় খুলে সিভিল ড্রেস পরে, তারপরে তাদের যত রকম অস্ত্র শস্ত্র রয়েছে সব ফেলে দিয়ে প্রাণ বাঁচানোর জন্য মুখে মাস্ক পরে তারা এই জনগণের মধ্যে বিপ্লবী সেজে সেখান থেকে বের হয়ে গিয়েছে। একইভাবে আওয়ামী লীগের যে সকল নেতা ছিলেন, নেত্রী ছিলেন, সবাই ওইভাবেই তাদেরকে বের হতে হয়েছে। অর্থাৎ শেষ দৃশ্যে আপনি দেখুন যে শেখ হাসিনার সঙ্গে যারা ছিলেন তারা হেলিকপ্টারে উঠিয়ে দেওয়ার ঠিক ওই দিন 10-15 মিনিটের মধ্যে জনগণ কিন্তু সেখানে ঢুকে গিয়েছে। ফলে যারা ছিলেন তাদের কিন্তু বের হতে জীবনের ঝুঁকি ছিল এবং সেই ঝুঁকি নিয়ে তারা বের হয়েছে। তারা যদি জানতেন যে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে, তারা কোনো অবস্থাতেই সেই দিন গণভবনে যেতেন না। তো এই যে শেখ হাসিনার যে অস্থিরতা, হুটহাট করে অনেক কিছু করার তার যে ক্ষমতা, ইচ্ছা, অভ্যাস, এটি তার যে রয়েছে, সেই কারণে কিন্তু তিনি এখনো পর্যন্ত অনেকের জন্য হুমকি হিসাবে রয়েছেন। তিনি যে কথা বলেছেন সেটা যে তিনি করবেন না, এই কথা কিন্তু বলা যায়। এবং তার মধ্যে অদ্ভুত অদ্ভুত সব প্ল্যান এবং পরিকল্পনা কাজ করে। যেমন তিনি 1981 সনে যেভাবে ফিরে এসেছেন, তারপর তার জীবনে অনেকগুলো উত্থান পতন ঘটেছে। প্রায় সব ক্ষেত্রে তিনি প্রচণ্ড সাহস নিয়ে এগিয়ে গেছেন। তারপর 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। এত গ্রেনেড হামলার মধ্যে তিনি পায়ে হেঁটে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করেছেন ওই সময়টিতে, আহতদেরকে দেখার জন্য। তাকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি ওই অসুস্থ অবস্থা নিয়েই তিনি পার্লামেন্টে গিয়েছেন বক্তব্য দেওয়ার জন্য। তো তার একটি স্পিরিট আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে এখনকার বাস্তবতা হলো যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের নৈতিক মনোবল ভেঙে গিয়েছে। 2 নম্বর হলো তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং তারা বাস্তুচ্যুত হয়েছেন। কেউ যার যার অবস্থানে নেই। হবিগঞ্জের মানুষ চলে গেছেন নবীগঞ্জে, তারপরে চুনারুঘাটের মানুষ চলে গেছেন রংপুরে। এরকম নানা রকমভাবে বাস্তুচ্যুত হওয়ার কারণে আওয়ামী লীগের যে মূল নেতৃত্বটা, সেই নেতৃত্বটা এখন আওয়ামী লীগের হাতে নেই। জনগণ সব বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। সাধারণ যারা সমর্থক করেছেন তারা স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে আতাত করে, হাতে পায়ে ধরে, মাথা নুয়ে তারা সেখানে আছেন। তো সেই অবস্থায় উনি জলদি বা চট করে যদি ঢুকে পড়েন বাংলাদেশে, তো সেটি আমার কাছে মনে হচ্ছে না যে তিনি যেভাবে আশা করছেন সেরকম কিছু একটা ঘটবে। বরং তিনি গ্রেপ্তার হয়ে যাবেন এবং গ্রেপ্তারের পরে আরো অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে যেতে পারে। এমনকি তার এই যে চট করে ঢুকে যাওয়ার ফলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যেটাকে সিভিল ওয়ার বলা হয়। এবং তাই যদি হয়, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এটা ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। আমেরিকা বা ডক্টর মোহাম্মদ ইউনূস বা আমরা যারা আছি, আমাদের যে কর্মকাণ্ড, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা দাঁড়াতে পারবো, আমরা করতে পারবো। কিন্তু আমাদেরকে নিয়ে যদি আন্তর্জাতিক চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করার মতো সামরিক শক্তি, সেই চক্রান্ত মোকাবেলা করার জন্য কূটনৈতিক শক্তি, অর্থনৈতিক ভিত্তি কোনোটাই কিন্তু আমাদের নেই। তো শেখ হাসিনা কি করবেন সেটা আমি বলতে পারবো না। শুধুমাত্র আমি এতটুকু বললি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুমতি দান করেন এবং তার মাথায় কোনো অবস্থায় যেন এমন ভূত না ঢুকে যার ফলে আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়।
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।